পড়ছিলাম তাজমহল, কলমে প্রিমা ফারনাথ চৌধুরী, পর্ব সংখ্যা 46। সাইনা কাপড় চোপড় গোছগাছ করে ঘর থেকে বেরিয়ে এলো। তিতলি এসে বলল, আর কখন আসবে? তুমি না থাকলে ভালো লাগে না। সাইনা একটু ভেবে বলল, অনেক দিন পর গিয়েছি, কিছুদিন থাকবো। তাড়াতাড়ি চলে এসো, ব্যাগটা আমাকে দাও। না থাক, আমি পারবো। সাইনা তিতলিকে ব্যাগটা দিল না, নিজেই নিয়ে যেতে লাগলো। যাওয়ার সময় রওশনারা দেখা করে যেতে বলেছে। সাইনা রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দাদিমা তাকে দেখে বলল, এসো। সাইনা ভেতরে গেল। রওশনারা তার দিকে ফিরে বলল, তাজ তোমাকে ফোন করেছে? না। তুমিও করনি? প্রশ্নটা জোহরা বেগম করলেন। সাইনা দুপাশে মাথা নেড়ে বলল, না। তুমি IELTS পরীক্ষা ঠিকই দিয়েছ, বরের কথায় পাসপোর্টও বানাতে দিয়েছ, ভিসাও হয়ে যাচ্ছে, তলে তলে সব তো ঠিক করেই রেখেছ, যাওয়ার জন্য একদম প্রস্তুত। আবার তোমার শ্বশুর শাশুড়িকে অন্য কথা বলেছ কেন? মানে বরকে এক কথা বলে রেখেছ, আবার শ্বশুর শাশুড়ির মন পাওয়ারও চেষ্টা করছো। এখন হুট করে যাবে না বললে তাজ রেগে যাবে না তো কি করবে? সাইনা রওশনারার দিকে তাকালো। উনি মশলা কষাচ্ছেন এক মনে। সাইনা জোহরা বেগমের দিকে তাকিয়ে বলল, আমি যাব না এ কথা বড় আম্মুকে কখনো বলিনি। কি আশ্চর্য কথা, তুমি পড়াশোনা ছাড়তে পারবে না বলেছিলে না, আবার যাওয়ার জন্য তৈরি হয়ে আছো। তোমার কোন কথাটা বিশ্বাস করব? সাইনা ভেতরে ভেতরে খুব রাগ হচ্ছে। সে দাদিমার দিকে তাকাতেই দাদিমা বলল, আচ্ছা বাদ দাও। তবে সাইনা একটা জবাব দিয়েই দিল, আপনাদের ছেলের কথা বিশ্বাস করবেন, আমি যাব না বলেছিলাম, কিন্তু সেই কথাটা আপনাদের ছেলে মূল্যায়ন করেনি। উনি আমাকে এখানে পড়তে দিতে চান না। পরে ভাবলাম ওখানে গিয়ে কিছু একটা করব, তাই পরীক্ষাটা দিয়েছি। বড় আম্মু চায় না আমি যাই, তাই আমি বড় আম্মুকে সরাসরি কিছু বলিনি। ভেবেছি আপনাদের ছেলেই বলবে, কিন্তু এই বাড়ির মানুষ নিজেরাই নিজেদের সাথে কথা বলে না ভালো করে। আপনারা বলছেন এক কথা, আপনাদের ছেলে বলছে আরেক কথা। আমি কোন দিকে যাব? রওশনারা এবার মুখ খুললেন, বললেন, তোমাকে আর কিছু বলতে হবে না। আগে যাবে ভেবেছিলে ভালো কথা, এখন বাচ্চা চলে এসেছে আর যেতে পারবে না। সেটা আমাকে না বলে ওনাকে বললে ভালো হয়। তুমি বলবে কারণ তোমার অসুবিধা হবে ওখানে থাকতে। সাইনা আর কিছু বলল না। শুধু অসুবিধা কেন, যদি ওখানে তার জন্য মৃত্যু অপেক্ষা করে থাকে, তাহলে মৃত্যুর স্বাদটা নেওয়ার জন্য হলেও সে সেখানে যাবে। ব্যাগটা নিয়ে সে বেরিয়ে আসতে আসতে শুনল, কি শিয়ানা মেয়ে, তলে তলে সব ঠিক রেখে এখন আমাদের দেখাচ্ছে সে যেতে চায় না, সবাইকে হাতে রাখতে জানে। দাদিমা বললেন, বাদ দাও, এসব আর বলো না, ও এখনো যায়নি, শুনলে আবার তাজের কানে উঠবে। বাড়ি গিয়ে সাইনা ব্যাগটা বিছানায় রেখে শুয়ে পড়ল ফ্যানটা ছেড়ে। পুরো শরীর ঘেমে উঠেছে। শাহিদা বেগম এসে ডাকাডাকি করলেন, আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খাবি বলেছিলি, খাবি না? ও শানু। সাইনা ওভাবে শুয়ে থেকে বলল, যাচ্ছি, তুমি যাও। শাহিদা বেগম চলে যেতে গিয়েও আবার থামলেন, বললেন, ওই বাড়ি গেলি, কেউ কিছু বলেছে? না। আচ্ছা তাহলে আয়। জামাই ছিল না বাড়িতে? না। ও, শুনলাম ভিসার কাগজপত্র নিয়ে দৌড়ের উপর আছে। আচ্ছা আয়। সাইনা কিছুক্ষণ পর রান্নাঘরে গেল। আলু ভর্তা চটকে পান্তা ভাত খেলো। ভাত খাওয়ার কিছুক্ষণ পর সেগুলো উগরে দিল বাড়ির পেছনে বের হয়ে। দাদিমা বললেন, খোদা, গোটা এলাকা কাঁপছে তোর ওয়াক ওয়াক শুনে। শাহিদা বেগম বললেন, আম্মা ফালতু কথা বললেন না তো, মেয়েটা দম নিতে পারতেছে না। সাইনা পুকুর ঘাটে নেমে মুখে পানির ঝাপটা দিল, কুলি করল, মাথায় পানি দিল। পুকুর পাড়ের থাকা লেবু গাছ থেকে পাতা ছিঁড়ে ঘ্রাণ নিল। শাহিদা বেগম বলল, ভেতরে আয়। সাইনা গেল না, ঘাটে বসলো। ঠান্ডা বাতাস আছে এখানে, ভালো লাগছে। শাহিদা বেগম বললেন, এভাবে চুলের আগা খোলা রেখে ওখানে বসে থাকিস না শানু। সাইনা পুকুরের পানির দিকে চেয়ে রইল এক দৃষ্টিতে। কিছুক্ষণ পর পায়ের শব্দ তুলে শাওন ঘাট বেয়ে নেমে এলো। সাইনার পাশে ধপ করে বসে পড়ল, হাতে কতগুলো আচারের প্যাকেট। শাহিদা বেগম চেঁচাচ্ছেন, ওকে দোকানের আচার খেতে দিবি না শাওন, ফ্রিজে আছে আচার। শাওন বলল, বার্মিজ বড়ই আচার, এগুলো ভালো, তুমি বেশি কথা বলো আম্মা, চুপ থাকো। সাইনা আচারের প্যাকেটগুলো নিল। শাওন বলল, দে ছিঁড়ে দিই। সাইনা দিতে চাইল না। তুমি খেয়ে ফেলবে। শাওন কেড়ে নিয়ে দাঁত দিয়ে প্যাকেট ছিঁড়ে দিতে দিতে বলল, তোর জন্য একটা সুখবর আছে। সাইনা প্যাকেট কেড়ে নিয়ে বলল, কি? শাওন দাঁত দেখিয়ে হেসে বলল, তোর জন্য একটা ভাবি ঠিক করেছি। সাইনার মুখ হা হয়ে গেল। কি? শাওন চোখ টিপে বলল, হ্যাঁ।
শাইনা ধুম করে কিল বসিয়ে দিয়ে বলল, মিথ্যা কথা। মারছিস কেন? সত্যি সুন্দর আছে, ছবি দেখবি। মেজো ভাইয়া এখনো বিয়ে করেনি, আর তুমি? বিয়ে তো এখন করছি না। আজব, আর কতদিন সিঙ্গেল থাকবো? ছবি দেখাও। শাওন ছবি দেখালো তাকে। শাইনা ছবিটা দেখে হাসলো, বলল, সুন্দর, আমার বয়সী। হ্যাঁ, আম্মাকে বলবো, সোজা ঘর থেকে বের করে দেবে। মেজো বিয়ে করুক, তারপর ওকে নিয়ে আসবো। শখ কত! চাকরি ছাড়া ওর বাবা তোমার হাতে মেয়ে দেবে? আমার বউকে গোটা দুনিয়া খাবে, ওর ভাতের অভাব হবে না। শোন, ওকে বলে দিয়েছি, তোমার বাপকে বলে দেবে যৌতুক হিসেবে আমার বাইক চাই, আর কিছু লাগবে না। বলেই হা হা করে হাসলো শাওন। শাইনা তার সাথে হাসলো, বলল, তুমি বেকার জেনে কিছু বলেনি। বেকার আবার কি? যারা সারাদিন শুয়ে শুয়ে ঘুমায় তাদের বেকার বলে? আমি সারাদিন দৌড়ের উপর থাকি, ঘরের বাজার সদাই করি, বোনের সেবা করি, বাপ ভাইয়ের কথা মেনে চলি। এগুলো কি কাজ নয়? শাইনা ফিক করে হেসে উঠে বলল, পাগল। শোনো, তোমার বিয়েতে আমি খুব মজা করব। আমাদের বাড়ির শেষ বিয়ে তোমার। চাকরি বাকরি কখন হবে? তোর বরকে বলিস আমাকে একটা চাকরি বাকরি দিতে। শাইনা চুপ হয়ে গেল। শাওন তাকে কোনোই দিয়ে ধাক্কা দিয়ে বলল, ওই। শাইনা তার মুখের দিকে তাকিয়ে আলতো করে হাসলো। ছোট ভাইয়ার চোখে সব কত সহজ। সে কেন এত সহজ করে সব ভাবতে পারে না? ও ভাবে বিয়ের পর বউ ওর এইসব অভাব স্বভাব মেনে নেবে, কিন্তু আসলেই মানবে? শাইনা চায় তার ভাই সবসময় এমন হাসি খুশি ছটফটে থাকুক। কিরে, মুড অফ হয়ে গেল কেন? আচ্ছা, এসব কথা বাদ দে, তুই বিদেশ চলে যা, ওখান থেকে বাইক পাঠাস একটা। বলে আবারও হো হো করে হাসলো শাওন। শাইনা এবার রেগে গিয়ে বলল, এভাবে হাসবে না সব সময়। এত বেশি আশা রাখা ভালো না। আমি কত কি ভেবেছিলাম, কিছুই হয়নি। তুমি যা ভেবে রাখছো তার কোনো কিছুই হবে না। শাওন হাসি থামিয়ে বলল, চাকরি হবে না বলছিস? আচ্ছা বেশ, তোর বড়লোক বরকে বলিস আমাকে কয়েক লাখ মামো দিতে, ব্যবসা করব। শাইনা আশ্চর্য হয়ে বলল, তুমি কি বলছো? তুমি নিজেও জানো না আমি কোনোদিন ওনার কাছ থেকে একটা টাকাও চাইনি। চাসনি কেন? শাইনা জবাব দিতে পারল না। শাওন বলল, চেয়ে নিবি। মুখে বলতে লজ্জা লাগলে কাগজে লিখে দিবি। মাসে মাসে হাত খরচ নিয়ে নিবি। বড় ভাই ভাবিকে দেয় দেখিস না? তোর যেটা মন চায় সেটা বলে দিবি। কথার দাম না পেলে তখন যদি লজ্জা দেয়? বইয়ের কথার দাম দেবে না তো কার কথার দাম দেবে? নিজ থেকে না দিলে নিজেই নিয়ে নিবি। আর তোর বরের পয়সা বেশি, সবাই তাই তোকে তাদের কথায় নাচাতে চাইবে, হাতে রাখতে চাইবি। নিজে যেটা ভালো মনে করবি ওটা করবি। আমি যদি তোমার মতো হতাম, হেলে দুলে বেড়াতাম, কোনোদিন বিয়ে শাদী এইসব করতাম না। তোমার জীবনটাই আনন্দের, তোর মাথা। যদি কেউ আমার দায়িত্ব নিত, আমি তার কোলে উঠে বসে থাকতাম। পুরুষ মানুষের জীবন অনেক কঠিন। আমি এভাবে চাকরি বাকরি না পেলে দেখবি একটা সময় গিয়ে নিজেকে নিজের বোঝা লাগবে। কাজ ভাই তোকে ফোন দেয়নি? না, সামনে যেতে বারণ করেছে। বাদ দাও, এগুলো নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। তুই চলে আসায় রেগে গেছে মনে হয়। রাগ করে না কখন? পায়ের নখ থেকে মাথার চুল রাগ দিয়ে ভর্তি। এত উগ্র মানুষের হাতে তোমরা আমাকে কি করে তুলে দিলে জানি না। তোকে তো পছন্দ করে বিয়ে করেছে, বহুত খাটুনি করেছে। তো সে বলেছে আমাকে, কেউ রাজি ছিল না ওই বাড়িতে। বড় আব্বা নাকি বলেই দিয়েছিল ওই বাড়ির মেয়ে এই বাড়িতে তুলবে না। পরে বড় আম্মু ভাইয়া বুঝিয়েছে ছেলের কথা না শুনলে হাতছাড়া হয়ে যাবে। ছেলেবেলায়ও কেমন যেন ছিল, আমাদের সহ্যই করতে পারতো না, তাই না? শাইনা আস্তে করে বলল, হুঁ। তোকে কখনো ওসব বলেছে? না। এখন মহিষ কিনতে গিয়েছে মেজবানের জন্য। ও নাকি পছন্দ করে মহিষ কিনবে। রায়হান ভাই আবারও চটে গেছে ওর শর্ত শুনে। পাগল করে ছাড়বে সবাইকে। ফর্সা মহিষ কোথায় পাবে? শাওন হেসে উঠল হো হো করে। শাইনাও তার সাথে হাসলো। শাওন হাসতে হাসতে বলল, তুই ওভাবে পচাস সেটা আমি বলে দেব। বেশ ভালো করেই জানি। তুমি খবরদার এসব কথা বলবে না। তুই বিদেশ যাচ্ছিস তাহলে? শাইনা কিছু বলার আগে শাহিদা বেগম শাওনকে ডাকলেন। ও শাওন, একটু এদিকে আয় তো। তিনি কেমন অস্থির হয়ে উঠেছেন। শাওন ঘাট বেয়ে উঠে গেল। শাহিদা বেগম তাকে একপাশে ডেকে নিয়ে গিয়ে তার দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, আনিসকে একটা ফোন দে তো। কেন? দাদিমা এসে বললেন ওই বেটাকে নাকি মহিষে মারছে। বেটা জানে না বউয়ের মতো মহিষকে গুঁতো মারতে নেই। বউয়ের শিং না থাকলেও মহিষের শিং আছে। শাহিদা বেগম বললেন, এমন সময় আপনার হাসি পাচ্ছে আম্মা? দাদিমা হাসি থামিয়ে দিলেন। উনি ভেবেছেন বেশি আঘাত হয়নি, কিন্তু আফসার সাহেব খবর পাঠালেন খাদ্যনালী পর্যন্ত শিং গেঁথে গেছে।
রক্ত বন্ধ হচ্ছে না, রক্ত লাগবে। শাইনাকে তেমন কিছু বলল না কেউ। সে ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর ফেসবুকে ঢুকতেই দেখলো তার লিস্টেরই একজন ভিডিও ছেড়েছে। একটা পাগলা মহিষ কি বাজেভাবে মারছে একটা লোককে। শাইনার বুক ধড়ফড়িয়ে উঠল। কি আশ্চর্য মানুষ, একটা মানুষকে এভাবে মারছে আর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা ভিডিও করছে। সাদা শার্টটা পুরো রক্তে লাল হয়ে গিয়েছে। ভিডিওতে তা স্পষ্ট দেখা যাচ্ছে। ভিডিওটি দূর থেকে করা, তাই লোকটার চেহারা দেখা যাচ্ছে না। সে স্বভাববশত কমেন্ট বক্সে ঢুকলো। সবাই জিজ্ঞেস করছে লোকটা বেঁচে আছে নাকি। গত বছর একটা মহিষ পাগল হয়ে রান্নাঘরে ঢুকে গৃহবধূকে মেরে ফেলেছিল। ওই ঘটনার কথা মনে পড়তেই শাইনার হাত পা ঠান্ডা হয়ে এলো। শাইনা ভিডিওটা দেখে শাহিদা বেগমকে ডাকলো। আম্মা, মেজো ভাইয়া কি হাটে গিয়েছে ওদের সাথে? শাহিদা বেগম এলেন। কেন? ওখানে একটা মহিষ নাকি পাগল হয়েছে, একজনকে মেরেছে খুব বাজেভাবে। আমি ফোন দিয়ে বলছি, তুই ঘুমা, তোর ফোনটা একটু দে তো। শাইনা বলল, দাঁড়াও। সে তাজদারের ইনবক্সে রিলসের ভিডিওটা পাঠিয়ে ছোট করে বলল, সবাইকে নিয়ে চলে আসেন। তারপর ফোনটা দিয়ে দিল মায়ের হাতে। আনিস ব্লাড ডোনেশন গ্রুপের চেয়ারম্যান। সে কয়েকজনকে হাসপাতালে আসতে বলেছে রক্ত দেওয়ার জন্য। শাহিদা বেগমকে জানাচ্ছে আপডেট, রক্ত বন্ধ হয়নি এখনো। কোনো দুঃসংবাদ পেলে যা হয় গ্রামে, তাই হয়েছে কিছুক্ষণের মধ্যে। উঠোন ভরে গেছে মানুষে। এক একজন এক এক কথা বলছে। কেউ কেউ বলছে ওই ছেলেটা মা বাবাকে বেশি আঘাত দিয়ে কথা বলে, তাই বেশি বিপদে পড়ে। এই দিনও নাকি একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছিল। মা বাপকে বেশি জ্বালায় ছেলেটা, একদম ছোট থেকেই দেখছি। রায়হানের মা এই ছেলেকে নিয়ে শান্তি পায়নি একদম। কেউ কেউ বলছে শানুকেও 2 দিন পর পর বাড়ি পাঠিয়ে দেয়। এই জন্যই বলে কথা বলার সময় সংযত হতে হয়, হুঁশ রাখতে হয়। আর ছেলেটা গরিব দুঃখী পছন্দ করে না, দান সদকা দেওয়া পছন্দ করে না। এইসব না দিলে বিপদ বাড়ে। কেউ কেউ বলছে আশরাফের মার মেয়েটা অলক্ষণে, বউ এমন হলে ছেলেদের জীবনটা শেষ। আবার তাদের মধ্যে তর্কও লেগে যাচ্ছে। শাইনার চাচিরা শাইনার পক্ষে বক্তব্য দিচ্ছে, তাজদারের পক্ষের লোকজন তার পক্ষে বক্তব্য দিচ্ছে। একজন বৃদ্ধা ধমকে উঠলেন, তোমাদের এইসব কথা রাখো, বিপদের সময় আল্লাহকে ডাকতে হয়। একই বাড়িতে বিয়ে হলে অনেক কিছুই হয়। এসব শুনলে আশরাফের মা তোমাদের উপর ক্ষেপে যাবে। বউ জামাইয়ের মধ্যে যাই হোক, কেউ কখনো কারো খারাপ চায় না। বিপদ আপদ আল্লাহর একটা পরীক্ষা। তোমাদের মুখ বন্ধ করো, আল্লাহকে ডাকো। সবাই ক্ষণিকের জন্য চুপ হলেও আবারও নিন্দায় জড়িয়ে পড়ল। রওশনারা বাড়ির পেছনে বের হয়ে ফোনে কার সাথে যেন কথা বলতে বলতে কান্নাকাটি করছেন। তিতলিও কান্না মুছতে মুছতে একের পর এক ফোনে কথা বলছে। শাহিদা বেগম খোয়ারের মুরগি সদকা দিয়ে দিলেন, এটা ওটা মানত করলেন। সবচেয়ে বড় ক্ষতি তো তার মেয়েটার হবে। তিনি বাড়ির বাইরে এসে চোখের জল ফেললেন। দাদিমা ঘরে এসে দেখলো শাইনা ঘুমাচ্ছে। ও সময় অসময়ে ঘুমায়। দাদিমা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। বাড়ির সামনে পেছনে বিয়ে বাড়ির মতো আলো জ্বলছে। বাড়ির সামনে দলে দলে মানুষ আসছে খবরটা পেয়ে। পেছনে রওশনারা। জোহরা বেগমের শাহিদা বেগমের এক দফা কথা কাটাকাটি হয়ে গেল। জোহরা বেগম বলল, কেমন তেদর মেয়ে, জামাই ওদিকে বাঁচে মরে এই নিয়ে কান্নাকাটির রোল পড়ে গেছে। সে ঘর থেকে পর্যন্ত বের হলো না। ওর কিছু হলে ওই মেয়েই বেশি খুশি হবে। চোখের সামনে কত কিছু তো দেখলাম। শাহিদা বেগম কপালে হাত চেপে ধরে বসে তাদের শুনিয়ে শুনিয়ে বললেন, ওর মাথাটা গিলে খেয়েছে সবাই। জামাইয়ের সাথে শান্তিতে থাকতে দেয়নি কেউ। দুটো কথা বললেও সবাই নজরে নজরে রাখে। আমি জানি সব। কুবুদ্ধি দিয়ে দিয়ে শেষ করে দিয়েছে ওর সংসারটা। ওদের বউ জামাইকে একা বিদেশে যেতে কারা দিচ্ছে না, সেটা তো আমি ভালো করেই জানি। রওশনারা চোখ মুছে নিয়ে বললেন, আশরাফের মা কি বললে? দাদিমা বললেন, আহা, এখন এইসব নিয়ে তর্ক করার সময়। কি শুরু করলে তোমরা? শাহিদা বেগম বললেন, ঠিকই বলছি ভাবি। ও আপনার কথা মতো চলছে, তাই জামাইয়ের সাথে এত কিছু হয়েছে। আপনারও তো মা ছেলেরা ঠিক নেই, নিজেদের সম্পর্ক ঠিক নেই, আবার আমার মেয়ের দোষ দেয়।